গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড। সর্বপ্রথম আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা জানাই। অনেক দিন পর আমরা সামনাসামনি বসেছি এবং আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন আমাদের বিশ্বনাথদার বার্থডে সেলিব্রেশন, ইয়েস অর নো, প্লাস অ্যানুয়াল ফাংশন, ইয়েস অর নো, ইয়েস অর নো। কারণ এই দিনটাকে উপলক্ষ করে সারা বছরের একটা টার্গেট উনি দিয়ে থাকেন এবং যারা যারা অ্যাচিভমেন্ট পান তাদেরকে এখানে রেকগনিশন দেওয়া হয়, ইয়েস অর নো, ইয়েস অর নো। সেই জন্য বিশ্বনাথ চক্রবর্তীর জন্য একবার জোরে 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 হাততালি হবে। এবং ওনার বার্থডে উইশ তো আমরা করেছি, আবারও ওনার দীর্ঘ আয়ু কামনা করি। কন্টিনিউয়াসলি উনি যেভাবে টিমের জন্য পরিশ্রম করে থাকেন, রাইট, প্রতিনিয়ত আপনাদের ট্রেনিং, মিটিং, সিটিং, মোটিভেশন বিভিন্ন রকমভাবে চেষ্টা করেন যাতে করে আপনারা বিভিন্ন লেভেল অ্যাচিভ করতে পারেন, ইয়েস অর নো, ইয়েস অর নো। তো সেই জন্য ওনার দীর্ঘ আয়ু আমরা কামনা করি, উনি সুস্থ থাকুন, ভালো থাকুন আর চিরকাল আপনাদের সঙ্গে থাকুক, আমাদের সঙ্গে থাকুক। তো আমাদের বিশ্বনাথের জন্য একটা জোরে হাততালি হবে, জোরে 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 জোরে। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে আমাদের এখানে উপস্থিত রয়েছেন ত্রিদীপ মাইতি, রাইট। যদি এটা একটা এক্সট্রা বোনাস, হ্যাঁ কি তো, ইয়েস অর নো, এটা একটা এক্সট্রা। তো যখনই কোনো প্রোগ্রাম হয় এক্সট্রা যদি কিছু আসে সেটা অনেক ভালো, আবার এমন সময় হয় সেই এক্সট্রাটা এত ভালো হয় সেটা মনে থাকে, ইয়েস অর নো। আজকের আমাদের ত্রিদীপদা অনেক সুন্দরভাবে নতুনত্বভাবে কিছু পয়েন্টস আপনাদের দিয়েছে, যে পয়েন্টসটাকে যদি আপনারা মাথায় নিয়েছেন, খাতায় নিয়েছেন, ওটা যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। তো তার জন্য ত্রিদীপবাবুর জন্য একবার জোরে হাততালি, ইয়েস অর নো। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে আমাদের মানুষদা মানে ইউনিক, ইয়েস অর নো, মানুষদা মানে ইউনিক, একটা দারুণ এন্টারটেনমেন্ট প্লাস ওনার একটা ব্যক্তিগত জীবন মানে নেটওয়ার্কের একটা এক্সপিরিয়েন্স উনি শেয়ার করেছেন, সঙ্গে গানও গেয়েছেন, এটাও একটা এক্সট্রা। মানুষদা আসে মানে লাস্ট থাকবেই আপনার যেটু গান, ঠিক কি না? তো মানুষদার জন্য একবার জোরে হাততালি হবে, জোরে জোরে জোরে। নেক্সট, আপনারা প্রত্যেকেই এখানে বক্তব্য খুব ভালো রেখেছেন, যারা যারা অ্যাচিভমেন্ট পেয়েছেন প্রত্যেকের বক্তব্য আমরা শুনেছি এবং জেনার বক্তব্য অনেক বেশি, প্রত্যেকেই ভালো বক্তব্য রেখেছেন। জেনার বক্তব্য একদম টাচ করে গেছে হচ্ছে ডিফারেন্স ওয়েতে, সেটা হচ্ছে আমাদের অলোকবাবু, ইয়েস অর নো, ইয়েস অর নো। তো অলোকবাবুর জন্য একটা জোরে হাততালি, কারণ এইরকম মানুষগুলো থাকা দরকার আমাদের সবসময়, তাই কি না? আমরা সবসময় কিছু পাবো। এবং এটাও শুনলাম ওনার একটা নাম এসছে, কি রেডিমেড, এটাও কিন্তু একটা ইউনিক। অনেকেই কিন্তু প্রিপারেশন নিয়ে আসে, উনি উইদাউট প্রিপারেশন কখন যে কোন বোমা মারবে কেউ জানে না। তো এটাও একটা ভালো, ইয়েস অর নো। ওনার কাছে একটা জোরে হাততালি, খুব ভালো লেগেছে ওনার বক্তব্য। নেক্সট যেটা আমরা জেনার বক্তব্য শুনি, যার বক্তব্য আমি শুনি অন্তত, কারণ বাবলু পট্টনায়ক যিনি আমি বলি নেটওয়ার্কের একটা মহাসমুদ্র, অভিজ্ঞতার একটা মহাসমুদ্র। রিয়েলি বিশ্বাস করুন, আমরা যখন টিম চালাচ্ছিলাম, আপনারা জানেন যে যখন আমাদের টিম শুরু করি আমরা ব্যক্তিগতভাবে আমার কোনো আপলাইন জয়েনিং তো করিয়েছিলেন আপলাইন, কিন্তু আপলাইন বেশি দিন টেকেননি মিনস উনি করেননি, কিন্তু উনি দিয়ে গেছেন আমাকে ভেস্টিজে দিয়ে গেছেন। উনি বালি স্যারের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়ে গেছিলেন এবং বলেছিলেন যে দেবুদা এই ভদ্রলোক কি করবে জানি না। তখন কিন্তু ভেস্টিজ বয়স হচ্ছে 4 বছর, মানে ভেস্টিজ তখন নিজের জন্য স্ট্রাগল করছে, বড় স্বপ্ন, বিশাল বড়, কেন আমরা বলি ভিশনারি ম্যানেজমেন্ট, ইয়েস অর নো। তো বালি স্যার কিন্তু যেহেতু লম্বা হাইট এবং দেখতে পায় অনেক দূর পর্যন্ত, উনি অনেক দূর পর্যন্ত দেখতে পায় যেটা আমরা দেখতে পাই না। তো উনি ভেস্টিজে যখন 4 বছর, আমি তখন ভেস্টিজে, আমাকে তখন পরিচয় করিয়ে দিয়েছিলেন বালি স্যারের সঙ্গে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল। আমি ছিলাম, আমাদের দ্বিজেন মণ্ডল ছিলেন যিনি আজ নেই আমাদের মধ্যে, মানসদা
স্বপন ব্যানার্জি, এনারা আমরা একসাথে আমরা বসেছিলাম। কারণ তখন আমি অলরেডি একটা কনসেপ্টের মধ্যে ছিলাম, আমি অলরেডি মাল্টি লেভেল মার্কেটিংয়েই ছিলাম, সেটা হচ্ছে হিন্দুস্তান লিভার, বলেই দিই আপনাদের, ঠিক? তো সেইখানে আমি স্ট্রাগল করছিলাম, লড়াই করছিলাম। কিসের জন্য লড়ছিলাম? কি? রুটি রুজির তাগিদে বেঁচে থাকার জন্য লড়ছিলাম। সাকসেস তো পরে, ইয়েস অর নো? মানে আমাকে আজকে বাঁচতে হবে, তার জন্য আমার পয়সা উপার্জন করতে হবে এবং সম্মানের সঙ্গে সৎ পথে ভালোভাবে আমাকে বাঁচতে হবে। এটাই ছিল আমার টার্গেট এবং লক্ষ্য ছিল 1 লক্ষ টাকা। কারণ আমি আজ থেকে 14 বছর আগে আমি এটাই ভেবেছিলাম, নেটওয়ার্ক মার্কেটিং থেকে যদি আমি 1 লাখ রোজগার করতে পারি, তাহলে আমি এই জীবনে আমাকে নিজেকে ধন্য মনে করব। 14 বছর আগে 1 লাখ টাকা স্বপ্ন দেখা কি বড় ব্যাপার তো, যে 1 লাখ, কারণ ওর বেশি আর কি নিতে ওখানে একটু ধুক মাঝে মাঝে বলে ফেলতাম যারা কাজ করছে, আমার 50,000 হলে চলবে। তো আমার এক বন্ধু বলেছে, তুই 50 করবে না 1 লাখ করবে, এটা ঠিক করো। আমি 50 হলে চলে যাবে না সারা জীবন? তাহলে তুমি যে 1 লাখ বলো, আমি বলি 1 লাখ যদি 50 হয়, এই জন্য বলছে তুমি 1 লাখ কেন বললে? বালি স্যার 1 লাখ টাকা চেক দেখিয়েছে। আমি যখন মার্কেটিং প্ল্যানটা শুনে, আমার সৌভাগ্য, মানে উপরওয়ালাকে অজস্র ধন্যবাদ যে আমার লাইফ চেঞ্জ করার জন্য এমন একটা মানুষের সামনে আমি বসতে পেরেছিলাম, আজকে হাজার হাজার লাখ লাখ মানুষের লাইফ চেঞ্জ করে দিচ্ছে। জানো, সেই রকম একটা ব্যক্তিত্বের সঙ্গে যখন আমি বসেছি, আর আমি তখন স্যারকে প্রশ্ন করেছিলাম, মানে স্যার आप लोग का प्रोडक्ट नहीं चलेगा, মানে क्यों नहीं चलेगा? আমি বললাম आपका जो हेयर ऑयल है बहुत प्राइस, 129 টাকা দাম। একটা সাবানের দাম হচ্ছে তখন 25 টাকা, রাইট? আমি কে নেবে? কারণ আমি তখন 12 টাকা সাবান বেচছি হিন্দুস্তান লিভারে, আর 32 টাকার হেয়ার অয়েল বেচছি। ভাই কোম্পানি খারাপ বলতে পারবে না, কোম্পানি ছোট বলতে পারবে না, পারবে না? এর জন্য এরকম কলম উঠিয়ে ব্যবসা করেছি। হিন্দুস্তান লিভার দাম আছে। তার আগে তো আনাচে কানাচে ঘুরিয়েছি, শামুকে পা কেটেছে, হ্যাঁ, কত রক্ত বেরিয়েছে। সব থেকে বড় রক্ত 2003-এ 70,000 টাকা লাইবিলিটিস, রাইট? থাকি একটা চিলেকোটা ঘরে, সংসার মিসেস রয়েছে, ছোট ছোট দুটো, মানে বাচ্চারা তখন একটু বড় ছিল, তো বাচ্চাগুলো চলছে, ওরা স্কুলে পড়ছে। এদিকে ওই শামুকে পা কেটে এবার দেনা শোধ করবো, মানে ওই ঘাটাকে ঠিক করব, কাটাটাকে ঠিক করবো, না সংসার চালাবো, বুঝতে পেরেছেন? নট এ ম্যাটার অফ 70,000 পড়াশোনা করেছি। কারণ ছোটোবেলায় ভীষণ দারিদ্রতার মধ্যে থেকে কাটিয়েছি, কারণ আমি গ্রামে থাকতাম, মানে জন্মটা গ্রামে যদিও, কিন্তু আমার ছোটোবেলা কেটেছে কলকাতায়, বালিগঞ্জে বিজেন সেতুর ওখানে আমার লাইফটা কেটেছে। ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, রাইট? এগুলো শুনেছেন আপনারা গল্প। ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, সরকারি স্কুলে পড়াশোনা করেছি। ক্লাস 2 থেকে যখন আমি ক্লাস 3-তে উঠবো, সেই সময় আমি আমার বাবাকে হারাই। আমার বাবা কমিটমেন্ট করে গেছিলেন, কিন্তু সেটা পূরণ করতে পারিনি। বলেছিল যে তুই 2 থেকে যখন 3-তে উঠবি, তোকে একটা ইংলিশ প্যান্ট কিনে দেবো, আর একটা বুট জুতো কিনে দেবো, কিন্তু সেটা পাইনি। উপরওয়ালার অন্য কিছু ছিল, তা আমরা হারিয়েছি। একটা রাত্রে হঠাৎ বাবাকে হারাই, রাইট? তো সেই থেকে আমার জীবনের সংগ্রাম শুরু হয়, স্ট্রাগল শুরু হয়, লড়াই শুরু হয়, রাইট? নিজেই বুঝতেই পারছেন ওরকম একটা অবস্থা। আমার মা একা, হ্যাঁ, আমরা তখন ছোট ছোট 4 ভাই, আমি ছোট, আমার নিচে আরও 2টো ছোট ছোট, আমার উপরে আমার দাদা। আমার আবছা আবছা জ্ঞান আছে সেই দিনগুলো। তো সেই যে আমার লড়াই, একটা স্ট্রাগল, বুঝতে পারছেন? ওই রকম একটা পরিবার থেকে উঠে এসে আমি খালি ভাবছি 1 লাখ ভাবতে পেরেছি। তো বিভিন্ন কনসেপ্ট করতে করতে যখন বালি স্যারের সামনে এসেছিলাম, আমি একদম ধুমাধুম বলে দিয়েছিলাম যে স্যার आपका प्रोडक्ट नहीं चलेगा, इतना प्राइस वैल्यू है। কারণ হিন্দুস্তান লিভার মানে বিশাল, দাপিয়ে কাজ করেছি, ফাটিয়ে কাজ করেছি, এইটা আমাকে ভগবান দিয়েছে। যখন যেটা আমি ধরি একদম মানে ভিজুয়ালাইজ করে যে আমাকে এটা করতেই হবে, আমি এখান থেকে সার্ভাইভ করবো, সে যত কঠিন জায়গা হোক। যেখানে গেছি আমি দাগ কেটেছি, আমি হিন্দুস্তান লিভারে দাগ কেটেছি। আমি হিন্দুস্তান লিভার থেকে ব্যাংকক ট্রিপ করেছি, ফরেন ট্রিপ করেছি।
আমি ওখান থেকে ফরেন ট্রিপ করেছি, ওখানকার ম্যাগাজিনে এখনো আমার ছবি রয়েছে অ্যাজ এ সিনিয়র ম্যানেজার। অত কঠিন প্ল্যান যেখানে লোকে সাকসেস, কিন্তু কি আমার উইল পাওয়ার, আমাকে করতে হবে। তো আপনাদের মধ্যে যদি আমার মতন উইল পাওয়ার থাকে, তাহলে আপনারা সাকসেসের কোন জায়গায় পৌঁছবেন আপনারা এখনো বুঝতে পারছেন না যে আপনারা কোথায় আছেন। তো আমি তখন শুরু করলাম আমাদের দ্বিজেন্দ্রনাথ মণ্ডল সবাইকে নিয়ে, যে এই ভাবছি আমি ব্যাপারটা, তোমরা কি ভাবছো? শিফট করবো, সুইচ অফ। কেন করব না, আমি বুঝতে পেরেছি, আমাকে বোঝানো হয়েছিল বা আমি বুঝতে পেরেছি যে এখানে আমি দেবকুমার মণ্ডল বিদেশ গেছি, জাস্ট বিদেশ থেকে ঘুরে এসেছি, মানে ব্যাংকক ট্রিপ করে এসেছি। নেটওয়ার্ক মার্কেটিং করলে যে বিদেশে যাওয়া যায় এবং বিদেশে গেলে যে মানে যে একটা এনজয় করা যায়, এটা আমার অভিজ্ঞতা ছিল না। কারণ আমি বহু বছর, না বাবলুদা বলে গেলেন যে অনেকদিন নেটওয়ার্ক করছে, আমি অনেকদিন নেটওয়ার্ক করেছি। আমার 1989-90তে আমার নেটওয়ার্কে রাইট, কিন্তু ওই সম্মান, ওই রেসপেক্ট আমি পাইনি যেটা আমি ওখান থেকে পেয়েছিলাম MLM থেকে। বিদেশে যাচ্ছি, ভাবতে পারছি যে আমাদের এয়ারপোর্টে নামছি তখন সব গলায় মালা পড়াচ্ছে, যেটা আপনারা যারা বিদেশ গেছেন পেয়েছেন। যখন মালা পড়েছি, ওই বাবরে, হ্যাঁ 5 স্টার হোটেল, বিশাল ব্যাপার। আরে সর্বনাশ। ওই যে ওখান থেকে ফিরে এসেছি, আমি বুঝতে পেরেছি MLM একটা বিশাল বড় জায়গা, কিন্তু ওই প্ল্যাটফর্মটা, বিভিন্ন প্ল্যাটফর্ম, আমরা অনেকেই অনেক MLM করেছি, কিন্তু সিঁড়িটা ঠিক মতন আমরা পাইনি। স্লিপ আমরা স্লিপ খেয়ে পড়েছি, কিন্তু আমরা আশা ছাড়িনি। স্লিপ খেয়ে পড়েছি, কারণ বিভিন্ন কোম্পানি আমাদেরকে বিভিন্ন রকমভাবে ডিপ্রাইভ অতীতেও করেছে, বর্তমানে করছে, আগামী দিনেও করবে। আমাকে আপনাকে বুঝে নিতে হবে আমি যে প্ল্যাটফর্মটায় আছি, এটা সিঁড়িটা কেমন, অ্যাচিভেবল নাকি স্লিপারি। আমি বুঝেছিলাম যে মার্কেটিং প্ল্যান আমাদের স্যার যা দেখিয়েছিলেন, যে অ্যাকুমুলেশন প্ল্যান, এখানে হারাবে না কিছু, রাইট। আর আমাকে বোঝানো হয়েছিল যে आप जिस कंपनी पे हो, ये कंपनी नेटवर्क मार्केटिंग करने के लिए नहीं आया। ভাবুন ব্যাপারটা। অলরেডি আমি ওখান থেকে ফরেন ট্রিপ করে এসেছি, রাইট। ইনকাম তো ঘন্টার মাথা, মানে ওই 15,000 20,000 জন্য করছি। ফিল্ডে খরচা হয়তো খরচাপাতি করে, আর ওই যে পা কাটা, সেগুলো রিপেয়ার করতে কিছুই আর থাকে না, সেই বাড়িতে গালাগালি, হ্যাঁ কি না? হ্যাঁ, পুরুষদের তো এটাই হয়, পয়সা যদি না দেন সংসারে, গালাগাল খেতেই হবে, ঠিক কি না? কেন একটাই অপরাধ, বিয়ে করে এনেছি, রাইট। তো ঘটনা এইভাবেই লাইফটা চলছিল। তখন আমাকে বোঝালেন, চিন্তা করুন, কেন বলছি, লম্বা মানুষ তো অনেক দূর দেখে, ওখানে বসে বলছে ইয়ে কোম্পানি নেটওয়ার্ক নেই করেগা। আমি বলছি বিশ্ব ঢপ্পা আছে। আরে তখন লাইন দিয়ে জয়েন করছে, বিশ্বাস করুন 9 নম্বর শেক্সপিয়ার সরণিতে লোক লাইন পড়ে গেছে, গেটের বাইরে লাইন, লোকে জয়েন করছে, আর সেখানে দাঁড়িয়ে স্যার বলছে ইয়ে কোম্পানি ব্যবসা করবে না। আপনার কি মনে হবে বলুন? বিশ্বাস হবে? আরে কোম্পানি একে বলবেই, হ্যাঁ কি না? বিশ্বাস করুন, আমিও কিন্তু তখন একটু দোটানায় ছিলাম, কিন্তু একটা জায়গা আমি হিট করেছিল, आप सक्सेस मिला थोड़ा सा, लेकिन ये स्टे नहीं करेगा, और आपका अंडर में जितना आदमी आए उनको क्या सक्सेस मिला बताओ? সত্যি করে তো কেউ পায় না, সবার মুখ কি কিসমিস, সবার মুখ কিসমিস, তো সবার মুখ কিসমিস। আমি দেখছি সত্যি তো, যেই মুহূর্তে আমাকে প্ল্যান দেখানো হয়েছে যে এটাই সাকসেস প্ল্যান, और हमें बोला सर यहाँ पर 1 लाख रुपया कोई कमाएगा, हम तो 1 लाख रुपया कमाने के लिए आया, क्या मेरा आएगा? बोलते ये देखो, लैपटॉप मेरे दीजिए, टक 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 1 लाख प्लस चेक। বিশ্বাস করুন, আমার জীবন, আমি প্রত্যেকটা মিটিংয়ে আমি ওই টার্নিং পয়েন্টটা বলি, ওই যে 1 লাখ টাকা চেক আমি দেখেছি না, আমার ভিতরে কি লাড্ডু ফুটা, मन में लड्डू फूटा, मन में लाड्डू फूट गया। আরে সাবাস 1 লাখ। তখন আমি মনে মনে, আমি খুব জেদি ছেলে, ওই যে আপনারা বলছিলেন না চাই, হ্যাঁ কি না বলছিলেন না,
Yes or no? আমি ওরকম জেদি। আমি বললাম সালা যদি কেউ 1 লাখ কামায় তো কলকাতার বুকে দেবকুমার মন্ডল 1 লাখ কামিয়ে এই চ্যালেঞ্জ আমি তখন নিয়েছি যে আমি করে দেখাবো, রাইট? একমাত্র আমি সেই ব্যক্তি যে ওই সিস্টেমে ওই অবস্থাতে আমি রেজিগনেশন মেরে এসেছি যাতে আমাকে ডিস্টার্ব না করে। একমাত্র ব্যক্তি আমি মনে করি সিনিয়র ম্যানেজার হিসেবে আমি রেজিগনেশন রেজিস্টার্ড উইথ এডি পাঠিয়ে দিয়েছি ম্যানেজারকে যাতে আমায় ডিস্টার্ব না করে। পুরো বন্ধ করে দিলাম ইনকাম ওখান থেকে। কিছু তো আসছিল, জানো, পুরো বন্ধ। অনেকবার গল্প শুনেছেন আপনারা যে বারবার যাচ্ছে যুদ্ধে হেরে আসছে, হ্যাঁ কি না? তারপরে নৌকোটাই পুড়িয়ে দিল যে আর ফেরার রাস্তা নেই, হয় বাঁচো নয় মরো। আমিও পুড়িয়ে দিলাম, বন্ধ, যাও। দাপিয়ে কাজ করলাম। আপলাই 2 মাস না 2.5 মাস ছিল ভগবান জানে, ঠিক? তো তারপরে দেখলাম ফুস, ব্যাস তখন স্ট্রাগল। অফিস, কলকাতার বুকে অফিস নেই, যেটা মানুষদের মুখে শুনেছেন। নেটওয়ার্ক মার্কেটিং, মানি মার্কেট তখন গপ গপ করে ধরছে, হ্যাঁ কি না? মানে এদিক দিয়ে জয়েন করাচ্ছে, তারপরে দেখি পালিয়ে ওদিকে চলে গেছে। এরকম চলেছে। প্রচুর নেগেটিভ ফেস করেছি, প্রচুর 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 প্রচুর। বাড়িতে নেগেটিভ, বাড়িতে বিশ্বাস করে না। পাড়াতে যাচ্ছি, পাড়াতে বলতে সাহস পাচ্ছি না। বন্ধু বান্ধবরা শুনছে, ট্যাগ মারছে, একটা বিচার। কিন্তু আমার ড্রিম আছে আমি 1 লাখ কামাবো, হ্যাঁ কি না? একটা জিনিস বুঝেছি যে এই সিস্টেমে কোনো লস নেই। আমি কারোর আগে তো ডাকাতের কাজ করেছি, কত লোককে করেছি, হ্যাঁ কি না? হ্যাঁ, কত টাকা পয়সা ডুবিয়েছি না, যদিও সেই টাকাগুলো শোধ করতে হয়েছে। আর বাড়িতে এই কারণে আমার বিরুদ্ধে দেখতে পাচ্ছে টাকা আসছে, কিন্তু দরজা ঠক ঠক করছে, টাকা গুনে গুনে দিচ্ছে। না 1320, তোমার 500, না তোমারে, আচ্ছা তুমি মাসে মাসে নিয়ে যেও। ভদ্রলোক তো, নালে গালাল দেব। টাকা আমি খেয়েছি? টাকা কেউ খেয়েছে, শোধ দিচ্ছি আমি। আর আমি তখনই প্রতিজ্ঞা করেছিলাম জীবনে না খেয়ে মরে যাব, আর কাউকে বড় লোক করবো না টাকা দিয়ে। কাউকে টাকা দিয়ে বড় লোক, মানে কত লোক পরে এসছে, এই তুমি, তোমার কাছে তুমি কি কোম্পানি সব করছিলে, আছে তুমি করো? আমি কিচ্ছু করি না, পোস্ট অফিস দিয়ে রেখেছে গভর্নমেন্ট, চলে যাও, ব্যাংক কাছে চলে যাও, হ্যাঁ কি না? বিশ্বাস করুন, এটা আমি জেদ করেছিলাম যা জীবনে কাউকে বড় লোক করবো না। বড় লোক করতে গিয়ে গালাও খেয়েছি। তো সেই জায়গা থেকে আমি যখন ভেস্টিজটাকে মন দিয়ে করলাম যে ইয়েস আমি করব, তারপর চলে গেল। বালি স্যারকে বললাম স্যার मेरा सीनियर तो चला गया। बोलो को क्या हुआ? सीनियर गया तो क्या? सिस्टम है ना, बोलो तुमको कहां पर मीटिंग चाहिए, बोलो कहां पर मीटिंग चाहिए, क्या सर्विस चाहिए, बोलो। कंपनी है, कंपनी सिस्टम है। और शुरू থেকে একটাই কথা বলে, अपना दिमाग मत लगाओ, कंपनी का जो सिस्टम है वो सिस्टम पे चलो, तुम्हारा सक्सेस आ जाएगा। এইটা আমি ম্যানেজমেন্টের কাছ থেকে আমি কৃতজ্ঞ যে অনেক হেল্প পেয়েছি। ছোট ছোট মিটিংয়ে আমি স্যার বা ওনারাও তখন আসছেন, কলকাতা অনবরত এসছেন, বিভিন্ন আমাদের সিনিয়র। আস্তে আস্তে আমরা টিমটাকে বড় করে ফেলেছি, আস্তে আস্তে করেছি, রাইট? কলকাতার বুকে যখন প্রথম অফিস হয়, আমি ডিমান্ড করেছিলেন যে স্যার একটা অফিস চাই, কারণ আমি তখন ওই কুরিয়ারে আনতে হতো। আর একটা ডিসিসি পয়েন্ট ছিল, সেটা হচ্ছে ইয়েতে আলিপুর, প্রীতি ঝুনঝুনওয়ালা, যিনি এখন মানে হ্যাঁ ওয়্যার হাউসের প্রীতি ঝুনঝুনওয়ালার বাড়ির ছাদের উপর থেকে আমরা প্রোডাক্ট আনতে যেতাম, রাইট? এই ছিল আমার শুরু ভেস্টিজ, আমাদের শুরুটা ভেস্টিজে, রাইট? সম্পূর্ণ বিশ্বাসের উপরে প্রোডাক্ট ইউজ শুরু করলাম আমরা। প্রোডাক্ট ইউজ শুরু আমাদের সীমাদি বলে এক ভদ্রলোক, আমাদের ডিজাইনার ডিরেক্ট, সীমাদি, লক্ষ্মীদি, এরা সব আছেন। আমি বললাম দিদি প্রোডাক্ট কেমন? একটা প্রোডাক্টের টেস্টিমনি পাচ্ছি, বলছে ফ্ল্যাক্স অয়েল। আমাদের বাড়িপুরে একজন ডাক্তারবাবু ছিলেন, নির্মল নামটা, টাইটেলটা আমি ভুলে যাচ্ছি, চোখের ডাক্তার, রাইট? ওনাকে বললাম যে স্যার আপনি তো প্রোডাক্ট নিচ্ছেন, কোনটা ভালো? তো উনি ফ্ল্যাক্স অয়েলের একটা যে মানে টেস্টিমনি দিয়েছিলেন না, আনবিলিভেবল, মানে চোখের উপরে ফ্ল্যাক্স অয়েলে চোখের। উনি বলছেন যে চিন্তা করতে পারবেন না যে আমি আমাদের মেডিকেল সায়েন্সে এত ইমপ্রুভমেন্ট হয় না যেটা আমি ফ্ল্যাক্স অয়েল দিয়ে করেছি, রাইট? যখনই আমি ওটা শুনলাম, আমি শুনছি কেন বলুন তো? আমি শুনছি আমি পজিটিভ হওয়ার জন্য, যে মালটা কেমন। সীমাদি বলছে যে দেবুদা
দুর্দান্ত সাবান। আমি বললাম সাবানটা মারছি তো আমি তো আর বেশি পয়সা তখন তো আমার অত রিপারচেস করার ক্যাপাসিটি নেই, বুঝতেই পারছেন তো। আমি সাবান পেস্ট এগুলো ইউজ করছি, আমি হেয়ার অয়েল আনলাম, এগুলো ভালো, কিন্তু সাপ্লিমেন্ট আমি কিন্তু তখন নিজের পরিবারকে যে সাপ্লিমেন্ট খাওয়াবো বা আমি যে খাবো সেটা সামর্থ্য ছিল না। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে দেওয়াটা ভালো, এজন্য তো তারপরে যখন 3-4-5 জায়গা থেকে ফিডব্যাক পেয়েছি প্রোডাক্ট ভালো, ডিজাইনকে বললাম চলো এবার পুরো অল আউট টাইপ মারো, পুরো মেরে দিলাম, রেজিগনেশন মেরে দিলাম ওখানে। কেন ওখানে তো ম্যানেজার ছিলাম, নাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না, একটা মিটিং ঠিক করেছি হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে, আমরা 15 জন না 12 জন ছিল বসবো স্যারের সঙ্গে। স্যার আমরা এসে গেছি, ওদিকে খবর পাচ্ছি ম্যানেজার লোক লাগিয়ে দিয়েছে যে দেবুদা কার সাথে বসতে কি করছে দেখে আসো। কানে ঢুকে গেছে। আমি বললাম স্যার यहाँ पर नहीं বসবে। বলে क्यों? अरे सर वो मैनेजर आदमी भेजेगा, नहीं बैठेगा। তখন বলছে যে कहाँ बैठे जा? আমি বললাম छोड़ दीजिए, नहीं बैठना है। বলছে नहीं बैठना है, आज ही बैठना है। तो चलो पार्क होटल में चलो। বিশ্বাস করবে না, উইদিন এ সেকেন্ড বলছে পার্ক হোটেলে চলো। পার্ক হোটেলে গিয়ে আমরা বসলাম, মিটিং করলাম, বুঝতে পেরেছেন? তারপরে আমরা ইয়েতে সায়েন্স সিটিতে বালি স্যারকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম, মনে আছে? হিরকে আমরা জয়েন্টলি একটা মুভ করেছিলাম। করার পরে লাস্টে আমাদের ডিনারে বালি স্যারের সঙ্গে আমরা পার্ক হোটেলে একটা ডিনার পার্টি ছিল। কি মেমোরি চিন্তা করুন। আমাকে বলছে कुछ याद आ रहा है? अरे नहीं तो सर। बोले इस रूम में बैठे था, याद नहीं आया? किसी से तुम भाग रहे थे? बोले हाँ सर याद आ गया। बोले हाँ ঠিক। তো এইভাবে আস্তে আস্তে আমরা শুরু করি ভেস্টিজটাকে, করতে 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 ইনকামটা আস্তে আস্তে বাড়ে। হ্যাঁ, কারণ তখন আমরা ব্যবসা করতাম কিভাবে? অন্তর থেকে, হার্ট বাই হার্ট, ফিল্ড বাড়িতে নেই। সকালবেলা বেরিয়ে যেতাম, সকাল দুপুর সন্ধে রাত্রি, দিন রাত এক করে দিচ্ছি। কারণ কি? রোজগার চাই, সংসার চালাতে হবে, মেনটেন করতে হবে। তখন সারভাইভ করার জন্য লড়াই করছি, সারভাইভ করতে হবে আমাকে। চাকরি করে কিছু হবে না আমি জানি, ছোটোখাটো যেগুলো করতাম ওগুলো দিয়ে কিচ্ছু হবে না। নিউজ পেপার বিক্রি করে, ফুল বিক্রি করে, ইমিটেশন বিক্রি করে, লটারি টিকিট বিক্রি করে কিচ্ছু হবে না। সাময়িক কিছু পেতাম, এসা না, কিন্তু ওটা করে লাখ লাখ টাকা রোজগার করা যাবে না। ওইগুলো আমি করেছি, কিন্তু বড় স্বপ্ন ছিল। এই বড় স্বপ্ন পূরণ করতে গিয়ে মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং একমাত্র রাস্তা, এটা আমি তখন বুঝে গেছিলাম, রাইট? কারণ আমি 1990-তে 89-90 সেশনে যে কোম্পানিতে ছিলাম, বাবলুদা যেটা বলেছেন, সেই কোম্পানিতে আমি তখনকার সময় 1 লাখের উপরে চেক ইনকাম করতে দেখেছি। 1990-তে 1 লাখ প্লাস, নট এ ম্যাটার অফ জোকস। তখন বিলিভ এসেছিল যে এটাই একটা সিস্টেম, যে সিস্টেম থেকে 1 লাখ প্লাস ইনকাম করা যায়। কারণ আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের কাছে 1 লাখ রোজগার স্বপ্নের ব্যাপার। আমরা চাকরি করে ছোটখাটো ব্যবসা করে করতে পারবো না, এই বিশ্বাসটা আমার অনেকদিন আগেই ছিল। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যখন সুযোগ পেলাম যে কাউকে না ঠকিয়ে মানুষকে উপকার করে, এই যে এত টেস্টিমনি প্রোডাক্টের পেয়ে গেছি, আমার মধ্যে একটা বিশ্বাস এসছে, চলো ডান। কেউ তো পরের দিন এসে দরজা ঠকঠক করবে না, ভাই আমারটা দাও, বলবে? বলবে না। বড় জোর কি বলবে? আমি একটা জিনিস বুঝেছিলাম, তোমাকে ভাই দিলাম, খারাপ লাগলে আর নেবে না, ভালো লাগলে আবার নেবে। ইয়েস আর নো? ইয়েস আর নো? আমার টিমে যদি 1 লক্ষ প্লাস লোক থাকে, একটাও লোক বলবে না যে এই সিস্টেমে আমি ডিপ্রাইভ হয়েছি, কারো সাহস হবে না, হ্যাঁ কি না? তো সেই ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি বিজনেসটা খুব মন দিয়ে শুরু করি। বিশ্বাস করুন, একজন আমার টিম মেম্বার যারা আছে, হ্যাঁ, প্রত্যেকের কাছে আমি খুব কৃতজ্ঞ, রাইট? আজকের আমরা সবাই মিলে একসাথে কাজটা করেছিলাম বলে আজকে আস্তে আস্তে আজকের আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি, রাইট? আমি এই জায়গাটা পৌঁছতে পেরেছি, প্রত্যেকের কোঅপারেশন পেয়েছি, প্রত্যেকের আন্তরিকতা, ভালোবাসার কোনো খামতি ছিল না, রাইট? সেই জন্য আস্তে আস্তে ব্যবসাটা বাড়িয়েছি। কোম্পানি তারপরে অফিস দিলেন, ঠিক? আমরা কলকাতা বুকে অফিস পেলাম। সেখানেও একটা চ্যালেঞ্জ একবার নিয়েছিলাম, যে স্যারকে বলেছে, স্যার বলে बिजनेस कहाँ होगा, बिजनेस होगा? আমি বললাম हाँ सर बिजनेस होगा, क्यों नहीं होगा, आपका प्रोडक्ट तो अच्छा है, मार्केटिंग प्लान भी अच्छा है, बिजनेस क्यों नहीं होगा? कितना बिजनेस होगा? अरे सर जिस दिन ऑफिस होगा उस दिन मैं डायरेक्टर बन जाऊंगा।
তখন আমার 1-1.5 মাস হয়েছে। কারণ আমি বুঝতে পারছি অফিস দরকার, তো কোম্পানিকেও মাপতে হবে তো যে কিরম অফিস দেয় আগে দেখি। কেন ঘর করা গরু তো এর আগে তো আমরা দেখেছি অনেক কি, হ্যাঁ কি না? একদম। কোম্পানি শুরুতে এক ঘরে বসে মুড়ি চানাচুর খেয়েছি, কোম্পানি যেই একটু বড় হয়েছে দারোয়ান মাঝখানে এসছে, আমরা বাইরে চলে গেছি। দেখেছি তো দারুণ। কি স্যার অলকদা, ঠিক তো সেই জায়গা থেকে বিশ্বাস করার জন্য আমি দেখছিলাম কোম্পানিটা কেমন হয়। বিশ্বাস করুন এলগিন রোডে যে বাবলুদা বলছে না, বাবলুদা তো সুযোগ হাতছাড়া করেছে। 2004 সালে অপরচুনিটি, অফিস ডেকোরেশন করতে বাবলুদা হেল্প করেছে দীপক সুদের সঙ্গে, কিন্তু ভেস্টিজ করেনি। একদিকে ভালো হয়েছে করেনি বলে আমাদের টিমে আছে। ইয়ে জানলাম তো সেই জায়গা থেকে যখন অফিসটা দেয়, আর আমি তখন ডিরেক্টর হবো, চ্যালেঞ্জ দিয়েছিলাম তো, আমি বললাম না আমিও চাই দুজনকে বললাম, সবার সঙ্গে বললাম বস চ্যালেঞ্জ নিয়েছি, একটু মান সম্মান রাখতে হবে কিন্তু। বলে হ্যাঁ হবে। যেদিন অফিস ওপেন হয়েছে তার আগেই দুঃখ আমার কি, আমি ডিরেক্টর হতে পারিনি, দুজন ডিরেক্টর হয়ে গেছে, আমি সিলভার পেয়েছি। কোয়ালিফাই সিলভার এই নয় গ্যাটিস মারা এখন যেরকম হচ্ছে আর কি না এ জানো একদম স্পেসিফিক কোয়ালিফাই। তারপরে আমাদের সাকসেসের রথ আর থামেনি, কন্টিনিউ করে গেছি। আমি আস্তে আস্তে ইনকাম বেড়েছে বাড়তে 2012 আমার তখন মোটামুটি 70,000 টাকা ইনকাম, 70,000 2012। 2008 30 জুন জয়নিং, 2012 আমার ইনকাম 70,000। ভাবুন ট্রান্সফরমিং, বিফোর অ্যান্ড আফটার, জাস্ট 4 বছরের কাছাকাছি। ইয়েস অর নো? টাফ মার্কেট, প্রচন্ড কম্পিটিশন, হাই কম্পিটিশন, রাইট? 4 বছরের মধ্যে 70,000 ইনকাম। জানুয়ারি মাসে ফরেন ট্রিপ করলাম ভেস্টিজ থেকে প্রথম মালয়েশিয়া, ঠিক যেই জানুয়ারি মাস থেকে ঘুরে এলাম ওখান থেকে এসে মে মাসে নিলাম 4 চাকা গাড়ি, কারণ ততক্ষণে আমি কি ক্রাউন হয়ে গেছি, রাইট? কার ফান্ডে টাকা এসছে, ভালো টাকা, খুব শর্ট স্প্যানে ইএমআই নিলাম, 3 বছরের ইএমআই, 15,000 সামথিং ইএমআই দিতাম। আর গাড়ি যেদিন থেকে আমার বাড়িতে ঢুকেছে কেউ বলতে পারবে না আমার গাড়ি গ্যারেজে ঘুমিয়েছে। প্রচুর গাড়ি ছুটিয়েছি, আর গাড়ি যত ছুটিয়েছি ইনকাম তত বেড়েছে, রাইট? কারণ কি ইনকাম তারপর থেকে কন্টিনিউ বেড়েছে, কোনোদিন কমেনি। আর যখন গাড়ি নিলাম আর বিদেশ থেকে ঘুরে এলাম, আমার মার্কেট তখন কি, এখন আমাকে দেখে লোকে একটু ভরসা পাচ্ছে না? ইয়েস আর নো? ইয়েস আর নো? ব্যাস এই ভরসাটা যখন মানুষের কাছে পেয়েছি, আমার আস্তে আস্তে ইনকাম বাড়তে শুরু করেছে। আরো আমরা প্রোগ্রাম বাড়ালাম আরো, কারণ কি বিজনেস বাড়াতে গেলে আমাদের কি করতে হবে? 1-to-1 বেশি করতে হবে, হোম মিটিং করতে হবে, গ্রুপ মিটিং করতে হবে, ফিল্ডে যেতে হবে। আমি একটা জিনিস বুঝেছিলাম, ব্যবসা অফিসে নেই, ব্যবসা মিটিং এ পাবেন না, ব্যবসা ফিল্ডে পাবেন, ওখানেই পিবি আর ওখানেই চেক, ওখানেই ইনকাম। বেশি করে আমরা ফিল্ড ওয়ার্ক করতাম। যে কারণটা আপনাদেরও বলতে চাই, যদি এই র্যাপিড ইনকাম বাড়াতে চান, র্যাপিডলি ঠিক ফিল্ডে যান, 1-to-1 করুন, লিস্ট বিল্ডিং করুন, প্রত্যেকের হাতে ফাইল অথবা ব্যাগ থাকবে। আপনার সে 5% হতে পারে, 8% হতে পারে, 10% হতে পারে, যে কোনো, প্রত্যেকের হাতে ফাইল থাকবে, প্রত্যেকের একটাই মোটো থাকবে, সকালবেলা হলে ঘর থেকে বেরিয়ে যাবে, রাইট? ঠিক, ওকে, রাইট? ফিল্ডে আপনাকে বেরোতে হবে। যদি আপনারা বলেন সাকসেসের কোনো ফর্মুলা স্পেসিফিক নেই, আপনার গোল সেট করতে হবে। গোল সেট, দিল মে আগ, নাকি না? আগুন, যেমনি আমাদের আগুন ছিল, আজও আছে আগুন। তখন পারপাস ছিল অন্য, সার্ভাইভ করা। এখন পারপাস অন্য, যে মানুষ সার্ভাইভ করতে আসছে তাকে হেল্প করা। এখনো আগুন আছে আমার, কি আগুন না, যারা সার্ভাইভ করার জন্য এসে, যারা আপনারা, যাদের কারণে আজকের আমি এখানে, তাদেরকে আমার এখানে পৌঁছে দেওয়াই আমার এখন টার্গেট।
এটাই আমার লক্ষ্য, এটাই আমার টার্গেট, এটার জন্যই আমি কাজ করছি, এটাই আমার ড্রিম। কারণ ব্যক্তিগতভাবে আমি 10খানা ফরেন ট্রিপ করে এসেছি। ফরেন ট্রিপ আমার জীবনের স্বপ্ন ছিল না, বিলিভ করুন, বিশ্বাস করুন। শুধু একটাই শব্দ ছিল, আপনারা শুনেছেন, শুনলে হাসবেন। কারণ চিলেকোটা ঘরে থাকতেন ছাদের উপরে, আর আমার মিসেসকে একদিন মুড়ি খেতে খেতে বলেছিলাম যে একদিন না টাকা হলে প্লেনে উঠবো, আর এখান থেকে প্লেনে উঠে দিল্লি যাব, আর দিল্লি থেকে ট্রেন ধরে বাড়ি চলে আসবো। মিসেস বললে এটা কিরম কথা? প্রথম কথা হচ্ছে প্লেনে ওঠার স্বপ্ন তুমি দেখো কি করে? সংসারে খরচ নেই, তুমি প্লেন টাকা নিয়ে প্লেনে উঠবে? হ্যাঁ গো, আমার খুব ইচ্ছে, আকাশ থেকে মানে দেখা ইচ্ছে যে নিচে কেমন লাগে, রাইট? মানে স্বপ্নের বহরটা বুঝুন যে প্লেনে উঠবো, এক পিঠের ভাড়া জোগাড় করব, আর এক পিঠের সাহস হচ্ছে না। তো সেই রকম একটা আর উপরওয়ালা বোধহয় কাছে ছিল না, চাঁদের উপর কাছাকাছি থাকে, তো এই জন্য শুনেছে তথাস্তু, তথাস্তু দিয়ে দিয়েছে। 10খানা ফরেন ট্রিপ করে ফেলেছি ভেস্টিজ থেকে, রাইট? 10খানা ফরেন ট্রিপ করে ফেলেছি, চায়না, রাশিয়া, লন্ডন, রাইট? সব দেশ আমার ম্যাক্সিমাম ঘোরা হয়ে গেছে। তো ফরেন ট্রিপের মজা পেয়ে গেছি, এটা আমার টার্গেটে ছিল না, এটা হচ্ছে সাইড এফেক্ট পেয়ে গেছি ভেস্টিজের প্ল্যানে। ওকে, গাড়ির স্বপ্ন কোনোদিন ছিল না। স্বপ্ন কি ছিল? নোট 1 লাখ। 1 লাখের সাথে সাথে 1 লাখে আসার আগে গাড়ি চলে এসছে। কি নেবো না? নেবো না, নেবো না, এসে গেছে। 1 লাখ আসার আগে ফরেন ট্রিপ হয়ে গেছে, নিয়ে নি, তারপর টাকা আস্তে আস্তে বেড়ে গেছে। 1 লাখ যখন 2012 জানুয়ারি মাস, আমার মনে আছে না, ডিসেম্বর মাসে বাবলুদার সঙ্গে বোধহয় 2011 ডিসেম্বর মাসে আমরা বসেছিলাম ওয়েলিংটনে। স্বপনদা বলেছিলেন একজন দারুণ লোককে পাওয়া গেছে, আলোচনা চলবে, হ্যাঁ কি না? ওয়েলিংটনে বসেছিলাম, আর বাবলুদা বলেছিলেন কতগুলো টার্গেট, আমাকে বলেছিল 125 না 126টা কিট দিতে। তখন ওই জয়নিং কিট ছিল, মানে একটা কিট পেতাম। আমি প্রথমে বললাম যে ঢপ টপ মারছে বোধহয়, ঠিক আছে, কারণ এরকম তো অনেক সিনিয়র পাওয়া যায়, পয়সাই বলে না ফাটিয়ে দেবো, ইয়ে জানো ফাটিয়ে দেবো না, অনেক শুনেছি তো। হঠাৎ 126টা কিট, হ্যাঁ গেল রে। শ্রবণদাকে, ও শ্রবণদা কি কয়, বলে তুই জানিস না, বলে তুই জানিস না এই লোক কি, তোর টিমের পুরো চেহারা পাল্টে দেবে, হ্যাঁ কি না? আর যাই হোক, আমার লাল গাড়ি, আমার টাটা ইন্ডিগো এসিএস যে গাড়িটা নিয়েছিলাম, টাটা ইন্ডিগো এসিএস 7 লাখ টাকা দাম, বিএক্সআই মডেল। তো গাড়িটা নিয়ে ওয়েলিংটনে বাবলুদার অফিসে গেছিলাম। বাবলুদা তখন খুব সম্ভবত বোধহয় এলআইসির মাইক্রো ফিন্যান্সে কাজ করছে, রাইট? উনিও অনেক জায়গায় শামুকে ফামুকে কেটে কুটে রক্তাক্ত হয়ে আছে, রাইট? পুরো রক্তাক্ত অবস্থা। তখন মার্কেটিং প্ল্যানে আমাকে বলছে, দাদা 25,000 টাকা সারা জীবন পাওয়া যাবে, তাহলেই সাকসেস। আমি বললাম কি বলছেন স্যার, আমি 1 লাখের জন্য লড়ছি, আর আমি নিজে এখন 70 পাই। তো বিশ্বাস করুন, কিট 126টা, যা কিট উনি চেয়েছিলেন জয়েনিং কিট দিয়ে দিয়েছি। আর 1 মাসের মধ্যে উনি, টোটাল ফিগার বলতে পারছি না, 126-এরও বেশি 1 মাসে জয়েনিং দিয়েছিলেন উনি। আর উনি বলেছিলেন যে আমি জানুয়ারি মাসের 6 তারিখ, মেবি 6 তারিখে জয়েনিং, 6 জানুয়ারি, রাইট? বলেছিলেন আমি ওই দিন জয়েন করব এবং ওই মাসে প্রথম টার্গেট ফিল আপ করবো ডিরেক্টর। উনি কোয়ালিফাই করে গেছেন, পরের মাসে আরেকটা র্যাঙ্ক কোয়ালিফাই করেছেন, তারপরের মাসে আরেকটা র্যাঙ্ক কোয়ালিফাই করেছেন। আমি তখন বুঝলাম যে না, স্বপনদা ঠিকই বলেছিল, রাইট? আর ওনার মিটিং করতে আমি তখন কোথায় আসতাম? মেছেদা, কাঁথি, বিভিন্ন জায়গায় মিটিং করতে আসতাম। ওনার আবার মিটিং করার টেকনিকই আলাদা, সারা রাত আমাদের নিয়ে, লিডারদের নিয়ে বসে মিটিং করতেন, সারা রাত মিটিং চলছে, রাইট? তো আমি তখন, আমরা ধন্য, মানে আমরা কৃতার্থ যে বাবলুদার মতন একজন লিডার পেয়েছি, রাইট? বিশ্বাস করুন, যখন আমি মিটিং করতে আসতাম আর বাবলুদা যখন বক্তব্য রাখতো, আমি সামনে বসে মিটিংয়ে বসে হাঁ করে খালি শুনতাম যে একটা লোকের এত নলেজ আছে, ওয়াও, রাইট? আজকে আপনারা বুঝতে পারলেন যে উনি কিভাবে উনি ভাবেন, কিভাবে উনি নেটওয়ার্কটাকে জীবনে নিয়েছেন। তো এইরকম একজন লিডারের বক্তব্য আজকে আপনারা পেলেন, ইয়েস অর নো? আর আমাকে বলেছিল দেবদা সর্বোচ্চ র্যাঙ্ক ডিইউসিডি, রাইট? ওটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি কভার করব, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু উনি কভারও করে দিয়েছেন, ঠিক কি না?
তো বাবলুদা আসার পরে আমাদের টিমের চেহারা পুরো একটু পাল্টে গেল, কারণ আমরা নিজেরা লড়ছিলাম কি সার্ভাইভ করার জন্য। 70,000 থেকে ম্যাক্সিমাম যে র্যাঙ্ক ইনকামটা আমার বেড়েছে, আস্তে আস্তে বাড়তে এর জন্য বাবলুদা, মানুষদা সকলের অবদান আছে। ওনাদের ইনকাম বেড়েছে, বাড়তে আমাদেরও বেড়েছে। ইয়েস আর নো? বাড়তে আপনারা জানেন হাইয়েস্ট চেক আমার 10,77,000 টাকা আছে। 10,77,000। এখন আর বাড়ি থেকে কিছু শুনতে হয় না, হ্যাঁ কি না? বাড়ি থেকে আর কোনো শুনতে হয় না, বাড়িতে এখন খুব পজিটিভ হাওয়া বয়, পুরো এয়ার পিউরিফায়ার, কি পুরো বিশুদ্ধ বাতাস বাড়িতে পাই, সিরিয়াস বলছি। তো এই হচ্ছে জায়গা। আর আমিও বুঝেছেন, মিসেসকে প্রথমে নিয়ে গেলাম ইন্দোনেশিয়া, তারপরে পাটায়া, তার আগে প্রথমে নিয়ে গেছি চায়না। চায়না গিয়ে যখন চীনের প্রাচীরে উঠেছি, রাইট, ঠান্ডা একদম -15 চলছে, আমি তখন বলছি কি গো ভেস্টি ছাড়বো না পড়বো ঠিক করে বলো তো। তো না হঠাৎ আমার দিকে তাকিয়ে বলছি, হঠাৎ এরকম বলছে কেন, এই ছেড়ে নি ভাবছি, বলে পাগল হয়েছ, তুমি পাগল হয়েছো, ভেস্টি ছাড়বে না কেন? বলে এই যে বিদেশ থেকে আসছি আমাদের, না ছেড়ো না, করো। তো আপনাদের যারা বাড়িতে এরকম পেন দিচ্ছে, হ্যাঁ কি না, একদম রিলিফ মলম একটাই, নিজের সাকসেস দেখান, আর কিছুতে হয় না। আপনার ইনকাম চেক বাড়লে, আপনার ইনকাম চেক যখন বাড়বে, আপনার স্ট্যাটাস যখন বাড়তে থাকবে, আপনার বাড়িতে দেখবেন এয়ার পিউরিফায়ার হাওয়া চলছে। ইয়েস আর নো? আদারওয়াইজ আপনি যতই বোঝান বুঝবে না, কারণ যত বোঝাতে যাবেন বলবে বেটা আগেও বুঝিয়েছিল, হ্যাঁ কি না? আমি যখনই বোঝাচ্ছি ভেস্টিজ থেকে 1 লাখ কামাবো, ও ভাবে তুমি এতদিন কি করেছো, কত লাখ তো শুনিয়েছো, হ্যাঁ কি না? আলাম না, এখান থেকে হবে, আমার বিশ্বাস আছে তার নেই, কেন নেই? দোষ নেই তোমাদের, দোষ তো নেই, ইয়েস না, দোষ আছে, একটু দোষ নেই। অতএব আমাদের বাড়িতে যারা ডিস্টার্ব করছে, যদি ডিস্টার্ব বন্ধ করতে চান, দুটো রাস্তা, হয় কাজ বন্ধ করে দিন, আর নাহলে সাকসেস হয়ে দেখিয়ে দিন। তো সেই জন্য আমি আপনাদের বলবো যে আপনার টিমে কখন বাবলু পট্টনায়কের মতন কত লিডার চলে আসবে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। সার্চিং করে যেতে হবে আপনাকে, সার্চ করুন কন্টিনিউয়াসলি, যাকে পাবেন তাকে ধরুন, যাকে কত লোকের মধ্যে বাবলু পট্টনায়ক লুকিয়ে আছে। ইয়েস আর নো? ইয়েস আর নো? ইয়েস আর নো? আমি আপনাদের যেটা বলতে চাই যে কন্টিনিউ প্রোগ্রাম, পার ডে প্রোগ্রাম, নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনি প্রতিদিন ফিল্ডে আছেন কিনা, আপনি ফিল্ডে আছেন কিনা। ফিল্ডেই ব্যবসা, কারণ আমাদের হাতে ডায়েরি মেনটেন করতাম, আমরা গ্রুপ ধরে ডায়েরি মেনটেন, কে কাকে কত টাইম দেবে, কে কবে কোথায় প্রোগ্রাম করছে সেটা বলো, চলো কোথায় আমাকে যেতে হবে, কোথায় 1-to-1 যেতে হবে, কোথায় হোম মিটিংয়ে যেতে হবে। হোম মিটিং এখন প্রায় আমরা বন্ধই করে দিয়েছি। একটুখানি আপনারা ভাবুন দেখিনি, কে কটা হোম মিটিং করে দায়িত্ব নিয়ে, কে কটা আমরা হোম মিটিং করি। এই বিজনেসের মেরুদণ্ডটাই হচ্ছে হোম মিটিং। ইয়েস আর নো? কেন হোম মিটিং? কারণ আপনি যাকে জয়েন করিয়েছেন, এখন মজার ব্যাপারে একটা কি পাই জানেন, স্যার আমি বললাম তোমার ওই জয়েনিংটা কি হলো গো, না ও আর ফোন ধরছে না। মানে ফোন ধরছে না মানে তুমি বাড়ি চলে যাও। স্যার বাড়ি তো চিনি না। ব্যাপারটা কি হলো বলুন? আপনি তার বাড়ি চিনলেন না, তাকে আপনি জয়েন করিয়ে দিলেন। কোথায় আলাপ? রাস্তায় আলাপ। কোথায় আলাপ? ফেসবুকে আলাপ। ভাবুন, যে আপনার টিমে জয়েন করছে সে আপনার লাইফ পার্টনার। ইয়েস আর নো? ইয়েস আর নো? তো তাকে আগে বলে না ব্যাংক কেওয়াইসি কি, নো ইওর কাস্টমার। তো আপনি আপনার পার্টনারকেই জানলেন না, তার বাড়ি চিনলেন না, তাই সে কোথায় থাকে জানলেন না, তার ফ্যামিলির পরিবেশ কি জানলেন না, আপনি তাকে জয়েন করিয়ে দিয়েছেন। আপনি ভাবছেন ভিআইপিতে পাঠিয়ে দেবো, আর সিএনটিতে ত্রিদীপ স্যার করে দেবে মেগা ইভেন্ট, গিয়ে একদম চার্জ হবে, এসেই কাজ করবে, হ্যাঁ কি না? হচ্ছেটা কি? যাচ্ছে মিটিংয়ে, আপনার কথা শুনে গেছে, ফুলে ফেপে একেবারে ক্ষুদিরাম, হ্যাঁ কি না? এবার যখন ফিল্ডে যাচ্ছে, ফিল্ডে যখন গিয়ে পড়ছে, ব্যাস ফিল্ড থেকে এমন ঝটকা খাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, আর ফোন ধরছে না। আর আপনি তো তার বাড়ি ছেলেন না, ঝামেলা মিটে গেল। বেসিক্যালি এটাই হচ্ছে। কারণ আমরা এই যে এত ইভেন্ট কোম্পানি করছে, এত ভিআইপি হচ্ছে, কাজ কেন হচ্ছে না? কারণ হচ্ছে
ভাষা ভাষা আমরা কাজ করছি, এটা আমার মনে হয়েছে। আমি জানি না আপনারা কিভাবে কাজ করছেন। আমার যেটা ফিলিং হয়েছে, হোম মিটিংটা ভাইটাল। কারণ আমি তার বাড়িতে যাব, কারণ অবজেকশন বাড়িতে আসে, বাড়ির লোক অবজেকশন দেয়, আর আপনার কাছে যতক্ষণ সে থাকবে তার থেকে অনেক বেশি সময় সে তার বাড়িতে থাকবে। ইয়েস আর নো? ইয়েস আর নো? তো ন্যাচারালি বাড়িকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, বাড়ির অবজেকশনকে যদি আপনি হ্যান্ডেল না করতে পারেন, সেই মেম্বারকে দিয়ে আপনি ব্যবসা করাতে পারবেন না। হয়তো কিছু ডেডিকেটেড মেম্বার বেরিয়ে যাবে, বাড়ির এগেনস্টে গিয়ে মেরে ফেটে ডিভোর্স ফিভোর্স দিয়ে হয়তো করবে, কি না? কিন্তু তার সংখ্যা কম। কজন সেরকম থাকবে? অর্ধেক লোক বলবে বাবা দরকার নেই, আমি ঘরেই থাকি। ইয়েস অর নো? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রথম হচ্ছে বাড়ি। কেন হোম মিটিং? আমরা যেরকম পুরোনো সিস্টেমে কি করতাম, আমরা এখানেও শুরু করতাম কিট ওপেনে, যে তুমি জয়েন করেছো ভাই, কিট ফিট খুলবে না, তোমার বাড়িতে আমি 72 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তোমার বাড়ির লোককে বলবে থাকতে 1 ঘন্টার জন্য। মিষ্টির প্যাকেট নিয়ে গেছি, আগে সবাইকে মিষ্টি খাইয়েছি। কেন খাইয়েছি বুঝতে পারছেন তো? এসব না, প্রথমে একটু মিষ্টি খাওয়ালে আপনি তাকে গ্রিপ করে নিলেন, বসীভূত। এবার মিষ্টি আমি কি বললাম, আপনি কি জানেন আপনার বাড়ির সদস্য বা সদস্যা কত বড় বিজনেস জয়েন করেছে, শুরু করেছে? ওরা বলতে বিজনেস কোথায়, টাকা কোথায়, বড় ব্যবসা করবো। আমার বাড়ি এই তো বিজনেস, 600 টাকার প্রোডাক্ট, 700 টাকার প্রোডাক্ট, হ্যাঁ কি না? এবার প্রোডাক্টগুলো আস্তে আস্তে বলতে থাকতাম, এটা অ্যালোভেরা, এটা খেলেই হয়, এটা আমলা, এটা খেলেই হয়, এই বিজনেস করলে এত টাকা রোজগার হয়, দেখুন আমি রোজগার করছি, এই দেখুন লোক করছে। বাড়ির লোক তখন যদিও না 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 ও পড়াশোনা করে, ওসব এসব করার দরকার নেই, কি না? এবার তাকে আমাকে অবজেকশন হ্যান্ডেল করতে হবে। কেন না? কেন ও তো আড্ডা মারে কি না? পড়তে পড়তে কি আড্ডা ফাড্ডা মারে, তো কি লাভ হয়? এতে ছেলে মেয়ে বকে যেতে পারে কি না? বরঞ্চ সৎসঙ্গে থাকবে স্বর্গবাস। ইয়েস আর নো? তো এটা বাড়ির লোককে আমরা অবজেকশন হ্যান্ডেল করতাম। কোন অবজেকশন? না বাবা এটা খেয়ে যদি মরে যায়, ক্যাপসুল তো, অ্যালোভেরা ক্যাপসুল তো। ইয়েস আর নো? ফ্ল্যাক্স অয়েল ক্যাপসুল। অবজেকশন দেখুন, খাবো না, খেলে ডাক্তার দেখাবো, এগুলো কারণ কি ও জয়েন করে যদি বাড়িতে গিয়ে বলে যে অ্যালোভেরা খেলে অ্যাসিডিটি সেরে যায়, বাড়ির লোক ঠাঁটিয়ে চড় মারবে। তুই কবে ডাক্তার হয়েছিস রে? তুই কি বুঝেছিস এইসব? ইয়েস আর নো? ও বলার ভয় তো বলবেই না, মানে ঝাড় খাওয়ার ভয়ে বলবেই না। অর্ধেক ডিস্ট্রিবিউটার এটাই করে, বাড়িতে কিছু বলেই না, যে কারণে আমাদের পিবিও হয় না। বাড়ির লোকে ওর হয়ে হোম মিটিং মানে কি, ও যেটা বলতে পারছে না সেটা আপনি ওর হয়ে বলছেন। এবার সেখানে যদি কোনো অবজেকশন আসে আপনি হ্যান্ডেল করতে পারবেন। ইয়েস অর নো? আপনার মধ্যে যদি মনে হচ্ছে টলবল করছেন, আপনার উপর থেকে একদম তাগড়াই সিনিয়রকে নিয়ে যান। আছে তো এখানে অপশন আছে তো? আমার তো কেউ ছিল না, আমাদেরই তাগড়াই হতে হয়েছে। ইয়েস অর নো? তো ন্যাচারালি আপনারা হেল্প নিন বলছে তো। এটা তো ভিআইপিতে আমরা শেখাই, আপ 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 আপ, অ্যাক্টিভ আপলাইনকে ধরুন। কেন আপ 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 আপ? কারণ সেও জানে এলোবি আছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? কেউ তো ইগনোর করবে না। ইন ইওর সাকসেস দ্যাট আওয়ার সাকসেস। অ্যাপ্লাই করুন, হোম মিটিং এর উপরে জোর দিন। আমি আপনাদের বলছি অর্ধেক অবজেকশন ক্লিয়ার হয়ে যাবে। যখনই দেখবেন অ্যালোভেরা নিয়ে কথা বলছেন বা স্পাইরুলিন নিয়ে কথা বলছেন বা ননি নিয়ে কথা বলছেন, কোনো প্রবলেম যদি বাড়ির কোনো সদস্য থাকে, হ্যাঁ কি না, আর আপনি আর থাকবে গ্যারেন্টি, আজকের যুগে তো আরোই থাকবে। যেই চলে যাবেন বলবে হ্যাঁ রে কি যেন একটা বলছিল অ্যালোভেরা না কি, আমারও তো গ্যাস হয়, ওটা আনিস তো, ওটা দিয়েছিস? বলে না তুলিনি। বলে ওটা আনিস তো, খাবো। কেন বলুন তো? আপনি বলে এসছেন বলে, ও বললে খেত না। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো এইরকম ছোট ছোট অবজেকশন। এবার হোম মিটিং এ বললেন যে ভাই তুমি আর একদিন হোম মিটিং করলেন, তোমার বাড়ির আশেপাশে 10 জনকে ডেকে নাও। কি ডাকবে? না চলো আজকে আমার বাড়িতে একটা চা খাওয়ার নেমন্তন্ন আপনাদের ডাকবো, প্লাস একটা দারুণ অপরচুনিটি আছে শেয়ার করবো, বা ভালো গল্প আছে করবো, কিছু একটা বলবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? বাড়ির আশেপাশে হোম মিটিং করলে 10টা লোক, আর 10টা লোকের মধ্যে অন্তত 2-4টা লোক আসবে তো, যদি আপনার রেপুটেশন ভালো থাকে। ইয়েস অর নো? এটা একটা ব্যাপার আছে, রাইট? তো এবারে 10টা লোককে ডেকেছেন, আপনার 2-4টে লোক আসবে।
এবার আপনি তাকে বলেছেন হোম মিটিংয়ে আমি আসবো, কারণ সে তো একা বলতে পারবে না, বললে আবার ধমকিয়ে খায়, তুই আবার কবে সব হলি রে, না আপনি বেশ সেজে বুঝে গেছেন, আপনাকে রিপ্রেজেন্টেটিভ করাবে। এবার আপনি তাকে ওর হয়ে বোঝাচ্ছেন। এবার হোম মিটিং এর একটা অ্যাটমসফিয়ার তৈরি করবেন। হোম মিটিং মানে গিয়ে খাটের উপর বসে গেলেন, ওরকম না। ওকে বলে রাখবেন, ভাই তুমি একটা ছোট্ট টেবিল, একটা ঘর হতে পারে বসার জন্য, হলঘর নাও থাকতে পারে, কলকাতার বুকে আরো তো প্রবলেম, ইয়ে শোনো, হয়তো একটা খাটই আছে বড়, যে 4টে চেয়ার পাততে পারবে। আপনি বলবেন খাটে যদি বসাতে দাও চাদরটা পরিষ্কার থাকবে, রাইট? তোমার কাছে সামনে একটা টেবিলের মতো যদি কিছু রাখো, নালে আলমারি মাথায় রাখবে চলবে, একটা সুন্দর কাপড় বিছিয়ে প্রোডাক্টগুলোকে সাজিয়ে রাখবে। কিছু প্রোডাক্টের হেলথ গাইড বুক, মার্কেটিং প্ল্যান যেগুলো আছে সামনে রাখবে, একটা খাতা পেন রাখবে, চেয়ার সামনে রাখবে, আমি বসবো তুমি বসবে, যারা আসবে বসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছে? ছোট্ট জায়গা কিন্তু নিট অ্যান্ড বিজনেস অ্যাটমসফিয়ার, পরিবেশটা যেন ঠিক থাকে, কারণ আপনি ভারতবর্ষের 1 নম্বর কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। মাথায় রাখবেন, কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে আপনার কোম্পানির রেপুটেশন। ছোট্ট ছোট্ট হোম মিটিং, পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িতে যদি কোনো কুকুর থাকে, আগে থেকে জেনেছেন, বলবেন না কুকুর ফুকুর বেঁধে রাখবে নাকি, না এরকম বলতে যাবেন না, তাহলে কিন্তু ও খচে যাবে। আপনি বলবেন বাহ খুব সুন্দর, খুব দারুণ দারুণ, হ্যাঁ কবে নিয়েছেন, একটু প্রশংসা করবেন, কিন্তু এটা তো অনেকে পছন্দ করে না, ভয় পায়, একে যদি একটু পাশের ঘরে রাখেন খুব ভালো হয়। এসব না, এসব ছোট ছোট জিনিস, এগুলো কিন্তু বড় ব্যাপার। আপনি কি চাইছেন যে কোনো ডিস্টারবেন্স যেন না আসে, এসব না। এবার আপনি যখন ওর বাড়িতে যাবেন, আপনাকে দেখতে হবে যে আপনার পায়ে জুতো আছে কিনা, মাথাটা আঁচড়েছেন কিনা, দাড়িটা কেটেছেন কিনা, কারণ আপনি লাখ টাকার স্বপ্ন দেখাতে যাচ্ছেন, আর আপনার দাড়ি খোঁচা খোঁচা, হ্যাঁ কি না? সে কি বলবে, ভাই পয়সা দিচ্ছে আগে দাড়িটা কেটে। ছোট ছোট জিনিস, জুতোটা খুললে মোজা থেকে গন্ধ বেরোচ্ছে কিনা দেখে নেবে, এগুলো কিন্তু ক্লোজিং এর পার্ট। এইবার আপনার বাড়িতে ঢুকছেন, হঠাৎ আপনার টয়লেট পেয়ে গেছে, আপনি ছুটেই বলছেন তোমার বাথরুমটা কোথায়। অনেকে পছন্দ করে না, কিন্তু চেপে থাকুন না একটু, পরে যান। অনেকে কিন্তু এটা ঠিকভাবে নেয় না, এটা এগুলো আমি আপনাদের বলছি যে সব জায়গায় হবে তা নয়, কিন্তু মেবি, রাইট, মেবি এটা হতে পারে। তো এই ছোট ছোট জিনিসগুলোকে মেনটেন করে যদি হোম মিটিং করেন, এটা আমরা করেছি, আমরা রেজাল্ট পেয়েছি বলে বলছি, কারণ একটু আগে আলোচনা হচ্ছিল, কোম্পানি সেই নন স্পিরুলিনা, অ্যালোভেরা, ফ্ল্যাক্স সবই আছে, আর প্রতি মাসে 2টো করে প্রোডাক্ট লঞ্চ করছে। যেটা আমাদের ত্রিদীপ বাবু বললেন, গত মাসে যা পিবি ছিল এ মাসে 2টো প্রোডাক্ট লঞ্চ করেছে, তাহলে পিবি ইনক্রিজ করার কথা তো, হোয়াই ডিক্রিজ? কারণ এই রুমে আমরা যতজন আছি, খুব কম লোক বুকে হাত দিয়ে বলতে পারবো যে গত এই এপ্রিল মাসে অন্তত 2টো লোককে ন্যাসো ফিল্টার নিয়ে আলোচনা করেছি, হয়তো কেউ নেই। অথচ নতুন লঞ্চিং প্রোডাক্ট, এবং ভারতবর্ষের 70% মানুষ এখন ঘুমোয় না, ঘুমের ডিস্টার্বেন্স। এত একটা ইউনিক প্রোডাক্ট আমরা প্রমোট করিনি, কোম্পানি লঞ্চ করিয়ে দিয়েছে, কিছুদিন প্রমোট না করার ফলে কি হবে, প্রোডাক্টটা ডিলিস্টেড হয়ে যাবে, এত ভালো প্রোডাক্ট থাকা সত্ত্বেও। এর দায়িত্ব কার? এর দায় কার? আমাদের। বলুন তো, আমরা ইন্ডিগো প্রোটিন পাউডার নিয়ে আমরা কটা মার্কেটিং করি সারা মাসে, কটা লোককে আমরা বোঝাই, অথচ প্রত্যেকটা মানুষের প্রয়োজন আজকে প্রোটিন, আমরা জানি সবাই, অথচ ওয়েলনেস নিয়ে আমরা কাজ করছি, করছি কি করছি না? করছি না মার্কেট। অতএব ওগুলো করছি না, পিবি কমছে, আর নতুন প্রোডাক্ট যখন লঞ্চ করছে কিছু অফার দিচ্ছে, বার খেয়ে তুলে নিয়ে এলাম, ওইটাই কিছু পিবি হলো, আবার পরে ওটা ডিলিট হয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিয়ত কন্টিনিউ প্রোডাক্টগুলোকে প্রমোট করতে হবে, কারণ মাল্টি লেভেলের বিজনেস হচ্ছে ওয়েলনেসে, আমাদের হেলথ প্রোডাক্ট। তেল সাবান শ্যাম্পু দিয়ে ব্যবসা করতে যাবেন না, এতে ব্যবসা হবে না। আর বেশি ডিস্টার্ব হবে এই তেল সাবানে। যখনই আপনি মার্কেট করতে যাবেন, বাজারের তেলের দাম দেখবে, বাজারের সাবানের সঙ্গে মেলাবে, হ্যাঁ কি না? ও বাবা, দরকার নেই, স্যার তেলের দাম কত বেড়েছে, বাড়ুক না, কি আছে, বেচতে যাবেন না, নিজে খান। আপনি তো জানেন যে যতই বাড়ুক আপনার কাছে সস্তা, যতই বাড়ুক তেলের দাম আমার আপনার কাছে সস্তা। আমি খাবো তেল, আমি মাজবো পেস্ট, আমি মাখবো সাবান,
এসব না, আমি মাখবো শ্যাম্পু, মানুষকে দেবো সাপ্লিমেন্ট, অ্যালোভেরা খাও, আমলা খাও, প্রোটিন পাউডার খাও, তুমি সুস্থ থাকবে। কেন করতে যাই না? স্যার নলেজ দরকার অনেক। কেন আমরা বলতে যাই না? নলেজ দরকার। আমরা ট্রেনিং নিই না ঠিক মতো, ট্রেনিং নিলেও সেটা ইমপ্লিমেন্ট করি না। বাবুদের একটু আগে বলছিল, যা শুনি তার কম মনে রাখি, যা কম মনে রাখি তার থেকে কম কাজ করি, আমার ইনকাম কম। এছাড়া তো আমি আপনাদের এটাই বলবো যে প্রোডাক্ট আমাদের নলেজ নিতে হবে, প্রোডাক্ট আমাদের শেয়ার, হেলথ প্রোডাক্ট আমাদের সাপ্লিমেন্ট শেয়ার করতে হবে। আর আপনারা জানেন শেয়ারিং করলে কি হয়? প্রথমে কাস্টমার হয়, কাস্টমার থেকে রেগুলার কাস্টমার হয়, রেগুলার কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটার হয়ে যায়, সেখান থেকে রেগুলার ডিস্ট্রিবিউটার। ইয়েস অর নো? কত মানুষ আছে না, আমি আগে প্রোডাক্ট খেয়ে উপকার পেয়েছি, পরে আমি জয়েন করেছি। ইয়েস অর নো? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি একটাই কথা, এটাই আমি ফিল করছি যে পিবি আমাদের কমে যাওয়ার এই একটাই কারণ, আমাদের ডিরেক্ট অ্যাক্টিভিটি কমে গেছে। আপনারা প্রত্যেকের লিডার, প্রত্যেকের ডেডিকেটেড লিডার, প্রত্যেকেই কাজটা করতে চাইছেন। যদি এইভাবে কাজটা করেন, জয়েন করার পরে হোম মিটিং করুন। জয়েন করে গেছে হোম মিটিং মাস্ট। কারণ বাড়ির লোককে যদি আপনি ইনভলভ করিয়ে দিতে পারেন, ব্যবসা আপনার অটোমেটিক হবে। ও যদি বেটা ঘুমায়ও, ওর মা ঠেলে বার করে দেবে, তুই যা, মিটিং আছে যা। তো আমি আপনাদের বলতে চাইছি, পুরো বাড়িকে ইনভলভ করুন, হোম মিটিং, 1-to-1 প্রোগ্রাম বাড়ান, লিস্ট বিল্ডিং, এগুলো আর নতুন করে আমি আপনাদের বলবো না, সিস্টেম তো আমরা জানি, শুধু আমাদের ইমপ্লিমেন্ট করা দরকার। কি করে 1-to-1 প্রোগ্রাম করতে হয়? হোম মিটিং এর পর এলাকায় সিএনটি করুন, এলাকায় এলাকায়। কারণ এখন একটা সময় এসেছে, প্রচুর কোম্পানি আপনাদের আমাকে ছানি মারছে, কি না? কোম্পানি বাদ দিয়ে নিজেরাই লড়াই করছি। আজকের পশ্চিমবঙ্গ একটা বিশাল বড় বিজনেস জায়গা, পশ্চিমবঙ্গ। সেখানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেট থেকে লোক এসে আমার আপনার জমি দখল করে নিচ্ছে। খেয়াল কি রেখেছেন? খবর কি রেখেছেন? খবর রেখেছেন আমার আপনার কটা মানুষ লোক অন্য টিমে বেরিয়ে গেছে বা বেরিয়ে যাচ্ছে? কেন যাচ্ছে জানেন? খোঁজ রাখি না, ফলো আপ নেই, এলাকায় এলাকায় সিএনটি নেই। আমরা তো এলাকায় সিএনটি করতাম আগে, ছোট ছোট কি বিশ্বনাথ, ছোট ছোট স্কুল, মানুষ না, ছোট ছোট এলাকায় ক্লাব ভাড়া করে, ছোট ছোট এলাকায় স্কুল ভাড়া করে নিজেরা করেছি। 10 জনকে ডেকেছি, বোর্ড নিয়েছি, রাইট, নিয়ে আমরা প্ল্যান বোঝাতাম। ছোট ছোট সিএনটি করুন, তবে তো ত্রিদীপ স্যারের মেগা ইভেন্টে পাঠাবেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? হোম মিটিং, গ্রুপ মিটিং, ছোট ছোট সিএনটি থেকে মেগা সিএনটি। কারণ যারা এই ছোট ছোট প্রোগ্রামে মানে ক্লোজিং হবে না, তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দিন বড় ইভেন্টে, পজিটিভ হয়ে যাবে। কেন চ্যাংদোলা করে ফেলবেন? বড় ইভেন্টে এই যে বিশ্বাসটা ছোট ছোট জায়গায় আসে না। ইয়েস অর নো? বড় ইভেন্টে গেলে কি হয়? বিলিভ লেভেলটা বেড়ে যায়। ওয়াও, কম্পেয়ার করে, হাউস ওয়াইফ চিন্তা করে, আরে আমি তো হাউস ওয়াইফ, ও তো হাউস ওয়াইফ, ও তো সাকসেসফুল, ও তো স্টেজে উঠেছে, তাহলে আমিও করলে আমিও উঠবো। একজন টিচার, সেও নিজেকে কম্পেয়ার করে, কারণ ওই ইভেন্টে গেলে সব লেভেলের লোককে পাওয়া যায় তো। ইয়েস অর নো? ইয়েস অর নো? তখন কি করব? নিজেকে মাপতে শুরু করে। অনেক লিডার আছে দেখবেন, জুনিয়র বলে বলে ফেড আপ হয়ে গিয়ে লাস্টে আমাদের অফিসে নিয়েছে, আমাদের ইয়াসিন আলী মন্ডল বলেন, মীর জাহির হোসেন, রাইট, দিনের পর দিন বলেছে স্যার অফিসে চলুন, স্যার অফিসে চলুন, স্যার অফিসে চলুন, হ্যাঁ কি না? যাই না, এতবার বলেছে, ভদ্রলোক তো, যাই একবার দেখে আস। ব্যাস, অফিসে এসে দেখলো যে দেবকুমার মন্ডল, রাইট, ও আমার টিমে তখন 10-12 জন গাড়ি আছে, আর হয়ে গেছে অলরেডি। তখন উনি বলছেন, আমি অ্যাজ এ টিচার, আমি 70-80 হাজার টাকা রোজগার করি, আমি কোনোদিন একটা মানুষের বাড়িতে গাড়ি পৌঁছে দেওয়ার কারণ হতে পারবো না, আমি যত বড়ই হই। ইয়েস অর নো? ইয়েস অর নো? তখন উনি সিরিয়াস হয়ে বিজনেস শুরু করেছেন। আজকের ওনার টিমে 15 জন গাড়ি আছে, আছে। আজকের উনি অলরেডি 5 বার বিদেশ ঘুরে এসেছেন। ওনার বাড়িতে প্রবলেম ছিল, ওনার মিসেসও ওনাকে আটকাতে, স্বাভাবিক একটা মাস্টার মশাই মানুষ, যখন তেল সাবান নিয়ে যাবে কার বাড়ির বউ পছন্দ করে। আর পড়োশি যখন জিজ্ঞেস করে, কি গো তোমাদের সংসার ঠিক চলছে তো, মানে বুঝতে পারছেন? বলে কেন এরকম বলছে? না স্যারকে দেখছিলাম তেল সাবান নিয়ে যাচ্ছে।
আত্মসম্মানে লেগেছে? লাগে কি লাগে না? কোন বউটা পাঠাবে এই কাজ করতে? আর আমরা যখন কাজ করাতে যেতাম আমাদের দেখলেই ভাবতে ভিলেন এসছে। হ্যাঁ, নাম্বার 1 ভিলেন এসেনো। মানে চাটাও যে দেবে, চাটাও দেওয়ার ধরন দেখে বুঝে যাবেন যে। কিন্তু আমি তো জানি। আর আজকে বাড়িতে কোনো ইভেন্ট হলে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রথম ফোনটা আমার কাছে এসে, দেবুদা আপনি আসবেন কিন্তু ওই দিনকে। বাড়িতে গেলে মিষ্টি প্লেটটা আগে আমার কাছে আসে না? এখন বুঝেছে না, ভুল হয়েছিল। ঠিক তো আপনাদেরও কিন্তু এটা অনেকটাই হজম করতে হবে। সাকসেস হয়ে, সাকসেস করিয়ে বিশ্বাস অর্জন করতে হবে। এর সেকেন্ড কোনো অপশনই নেই, সেকেন্ড কোনো অপশনই নেই। আর আপনারা যারা জয়েন করেছেন, চ্যালেঞ্জ নিয়েছেন, প্রত্যেকে হাত তুলেছেন, ডেডিকেশন, প্রত্যেকে হাত তুলেছেন, কিন্তু একজনেরও হাত নিচে ছিল না, আমি বসে দেখেছি। তার মানে আপনি হাত তুলেছেন যে আপনি ডেডিকেটেডলি কাজটা করবেন। ইয়েস অর নো? আর লোক দেখানোর যদি তুলে থাকেন আলাদা কথা। কারা কারা তুলেছেন লোক দেখানোর জন্য? যার বিশ্বাস নেই কিন্তু হাত তুলেছেন। আছে? লজ্জায় তুলতে পারছেন না? আর এই বিজনেস করতে গেলে নির্লজ্জ হতে হবে। নির্লজ্জ হয়ে হাত তুলুন, তবেই দেখবেন আপনি কাজটা করতে পারবেন। ইয়েস অর নো? লজ্জা, ঘৃণা, ভয়, কে যেন বললো তিনটেই থাকতে নয়। এখানে লজ্জা করলে চলবে না, ভয় করলে চলবে না। ইয়েস অর নো? তো সেইভাবে আপনি যদি ডেডিকেটেডলি কাজটা করেন তাহলে কিন্তু আপনি এখানে 100, কারণ নিজেকে নিজে দোষ দিন না যে আজকের যদি আমি সাকসেস না হই তাহলে আমার বাড়ির লোক বলবে যে আমরাই ঠিক ছিলাম, হ্যাঁ কি না? আজকের যদি আমি সাকসেস না হই আমার পাড়ার লোক বলবে বলেছিলাম না, পারবি না, তুই কেন করলি? বলবে কি বলবে না? মজা লুটবে। আপনাদের কি মজার পাত্র হতে চান? মজার পাত্র হতে চান? তাহলে এইরকম একটা টিমে থেকে, এইরকম একটা ড্রিম টিমের, চ্যাম্পিয়ন টিম, একটা বেস্ট টিম, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে এইরকম একটা টিমে থেকে আপনাদেরও পারফর্মার চ্যাম্পিয়নের মতো হওয়া উচিত। ইয়েস অর নো? মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের বলবো যে নিজেকে চ্যালেঞ্জ নিন যে আজকের যদি আপনি পারফর্মার হন সবার মুখে তালা লাগিয়ে দিতে পারবেন। ইয়েস অর নো? আর আপনাকে দেখে আগামী দিনে হাজার হাজার মানুষ আপনার সিস্টেমে জয়েন করবে, কারণ আপনি পারফর্মার, ঠিক কি না? ইয়েস অর নো? তো এইভাবে কাজটা আপনারা করুন। আর আমি যেটা বলবো যে আমি তো করেইছি, ইনকাম করে ফেলেছি, দুখানা গাড়ি। একটা 2018 সালে একটা গাড়ি নিয়েছি, যেটা চলে এসেছি অডি Q3। আপনারা দেখেছেন গাড়িটা নিচে দাঁড়িয়ে আছে। তাই এই যে লাইফ, এই যে চেঞ্জেস একমাত্র মাল্টি লেভেল মার্কেটিং এই সম্ভব। আর পৃথিবীর কোনো জায়গা আমার আপনার মতো নেই যেখান থেকে এতটা নিজেকে চেঞ্জ করতে পারবে। কারণ আমি সবসময় বলি, ভিআইপিতেও বলি, ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট প্রফেশন যদি হয় সেটা মাল্টি লেভেল মার্কেটিং। বেস্ট প্রফেশন। কারণ কোথায় ছিলাম আমি? আজকের আমার টিমে 70 জন প্লাস মানুষের বাড়িতে গাড়ি আছে, 70+। 70 জন মানুষ। খালি একটু রিলেট করার চেষ্টা করুন, কোথায় ছিলে গোটা ঘর আর কোথায় 70 জন মানুষের বাড়িতে গাড়ি পৌঁছে দেওয়ার কারণ আমি। ভালো লাগে? ইয়েস অর নো? ইয়েস অর নো? 250 জন প্লাস মানুষ বিদেশে গেছে আমাদের হাত ধরে। 250 জন। ব্যাপারটা কেন বলছি, রিলেট করুন জিনিসটা। আজকে আমি চিলেকোটা ঘরে ছিলাম, আজকে বালিগঞ্জে আমার কাছে 3খানা ফ্ল্যাট, একটা ফার্স্ট ফ্লোর, একটা সেকেন্ড ফ্লোর, একটা রুবির কাছে একটা ফ্ল্যাট, প্লাস এখন বর্তমানে যে ফ্ল্যাটে থাকি 1 কোটি টাকার কাছাকাছি বিশ্বনাথ দেখে এসেছে। লাক্সারি কি নেই ওখানে? সব আছে, রেসপেক্ট আছে, সম্মান আছে, রাইট? সব কিছু ওখানে অ্যাভেলেবেল। এই যে লাইফ, এই লাইফটাকে লিড করার জন্য অনেক পেন নিতে হয়েছে, অনেক না শুনতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু সেগুলোকে ওভারকাম করে এগিয়েছিলাম বলে, আর আপনারা বিশ্বাস করেছিলেন বলে, বিশ্বনাথের মতন এরকম তাবর তাবর লিডার পেয়েছিলাম বলে আজকের কিন্তু আমি পৌঁছতে পেরেছি। তো আমি আপনাদের এটাই বলতে চাই, বেশি কিছু বলবো না, কারণ অনেকক্ষণ ধরে প্রোগ্রামটা শুনছেন। আমি জাস্ট এইটুকুনি বলবো, সিস্টেমে কাজ করুন, হোম মিটিং করুন, 1-to-1 বাড়ান, ছোট ছোট গ্রুপ মিটিং করুন, আপনার ব্যবসা আগের থেকে অনেক বাড়বে, কারণ প্রোডাক্ট প্রচুর বেড়েছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? যখন সিএনটি করবেন প্রতি সিএনটিতে 2টো প্রোডাক্ট ডিটেল বলবেন, বাকি সব ইত্যাদি।
কিন্তু আমরা যখন করতাম পুরো 8 ঘন্টা শুধু প্রোডাক্ট মেরে যেতাম, কি বিশ্বনাথ? খালি প্রোডাক্ট, নাকি না? ননির পুরো কি পুরো একদম মানে এটা দেখতে কেমন, এর মধ্যে কি আছে, ওটা নিয়েই চলতো, এজন্য ঠিক কি না? তো ন্যাচারালি অ্যালোভেরা কি, কত রকমের হয়, দেখতে কেমন হয়, চলতো, এজন্য আমি আপনাদের একটা কথা বলবো, প্রত্যেকটা সিএনটিতে 2টো করে প্রোডাক্ট ডিটেল বলবেন, বাকি সব ইত্যাদি, কারণ এখন আমাদের অনেক প্রোডাক্ট বেড়ে গেছে, শুধু সেগমেন্ট বলতেই সময় লেগে যাবে, রাইট? কারণ সিএনটিতে জাবর কাটলে হবে না, এজন্য যত জাবর কাটবেন, যে গেস্ট আসবে সে পেন মজরাবে, নাকি না? কখন শেষ করবে, কখন শেষ করবে, এজন্য সেটা, এইটা যদি একবার তার মনে এসে গেছে, আপনি আর যাই করুন জয়েন করাতে পারবেন না, এজন্য তো ন্যাচারালি 2টো করে প্রোডাক্ট আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন। এই সপ্তাহে অ্যালোভেরা ননি হবে, পরের সপ্তাহে স্পিরুলিনা কোলোস্ট্রাম হবে, তারপরের সপ্তাহে কি বলে কোলোস্ট্রাম একটা হলো, বা একটা কার্ডিও কেয়ারের 2টো প্রোডাক্ট বললেন, তাহলে কি হবে? প্রতি সপ্তাহে যদি রিপিটেডলি 2টো করে প্রোডাক্ট ডিটেল বলেন, যারা কন্টিনিউ সিএনটিতে আসছে কিন্তু কোনো মাল আনছে না, মানে কোনো নতুন কেস নেই, তারা অন্তত তো প্রোডাক্ট ডিটেলস পেয়ে যাবে, ইয়েস অর নো? আছে না? সিএনটিতে আসছে পুরো একই মুখ বারবার দেখাচ্ছে, লোক এনেছে না স্যার আসেনি, মানে কোনো ডেডিকেশন নেই যে যেমন করে হোক তুলে নিয়ে আসবে, কি না? আরে এইটুকু তো ক্ষমতা আছে, চ্যাংদোলা করে একটা কানা নিয়ে আসুন না। আর আমরা পয়সা বাঁচানোর ভয়ে কি বলি, তুই অফিসে চলে আসিস, জানেন যদি নিয়ে আসি বাস ভাড়া আমায় দিতে হবে, ওইটুকুনিও খরচা করতে আমরা নাকি কি টেকনিক করি, ইয়েস অর নো? আরে আপনাকে ছলে বলে কৌশল, কি না? টেকনিক ইউজ করতে হবে, যে ভাই শোন, তুই বাড়ি থাকবি, তোর বাড়ির পাশে আমার একটা কাজ আছে, ছেড়ে তোকে নিয়ে অফিসে ঢুকবো, অথচ জানেন যে ওর বাড়ি আর আপনার বাড়ি সেই উত্তর আর দক্ষিণ, ঢম মারছেন যে ওর পাশে যাবেন, এজন্য হ্যাঁ কি না? আপনি বললেন স্যার মিথ্যে কথা শেখাচ্ছেন কেন? ভালোর জন্য মিথ্যে কথা তো ভগবানও বলেছে, হ্যাঁ কি না? এজন্য ভালোর জন্য মিথ্যে কথা বলেছেন আপনি, তার লাইফ চেঞ্জ হবে, ঠিক এইভাবে আপনারা সিএনটি মানে নিউ গেস্ট, সিএনটি মানে নিউ গেস্ট, পুরনো পাপি নয়, হ্যাঁ কি না? দেখবেন আমরা অনেকেই নিজেরাই যাচ্ছি, আমি যেতে বারণ করছি না, তার মানে বলবেন ও গেস্ট না হলে যাবো না, বাড়ি থাকবো না, সেটা করবেন না, মানে এটা আবার আরেকটা রাস্তা, ঠিক কি না? আপনি যাবেন, ডেফিনেটলি যাবেন, কিন্তু দি বেস্ট যে আমি একটা লোককে নিয়ে যাবো, আর মানুষ পারে না এরকম কোনো জিনিস পৃথিবীতে নেই, আমরা সব পারি, যে জন্য আমরা সব পারি, পারি না আবার কি, সব পারি। তো এইভাবে আপনারা কাজটা করুন, আর প্রত্যেকে সাকসেস হন। আমার একটাই লক্ষ্য, আমি আপনাদের আবার বলেছি যে আপনাদের মাধ্যমে আমি সাকসেস হয়েছি, আপনাদের সাকসেসের কারণ যেন আমি মানতে পারি, আর আমি যেন হতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল, থ্যাংক ইউ।